হৃদয় হোসেন। আমি জয়পুরহাট জেলার আমদই ইউনিয়নের কোনো একটি গ্রামে বাস করি। সময়টা 2008 সালের নভেম্বর মাসের শেষের দিকে, আনুমানিক 23 কিংবা 24 তারিখটা এখন সঠিক মনে নেই আমার। তখন আমি নবম শ্রেণীর ছাত্র। সকালে সুন্দর করে গোসল করে খেয়ে দিয়ে আমার সাইকেলটি নিয়ে স্কুলে যাই। এখানে আমার গ্রামের বর্ণনাটা দিয়ে দিই। আমার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটা প্রাইমারি স্কুল রয়েছে। স্কুলের উত্তর এবং পূর্ব দিকে গ্রামের সকল বাড়িঘর রয়েছে। স্কুলের দক্ষিণ পাশে হাতে গোনা কয়েকটা বাড়িঘর। তারপরে রয়েছে বিশাল বড় ঘন জঙ্গল, যা দিনের বেলাতেও অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে। পশ্চিমে স্কুলের ছোট একটি মাঠ, আর মাঠের গা ঘেঁষে চলে গেছে তুলসী গঙ্গা নদী। নদীটা পার হলেই হিন্দুদের পাড়া, আর আমার স্কুলে যেতে হবে ঠিক এই দিকেই, অর্থাৎ পশ্চিমে। হিন্দু পাড়া পার হলেই ধুধু মরুভূমির মতো খোলা মাঠ, প্রায় 2 কিলোমিটার। সেই মাঠের মাঝখান দিয়ে সাপের মতো এঁকে বেঁকে চলে গেছে সরু এক মেঠো পথ, আর সেটা পেরোলেই সবুজ একটি গ্রামের দেখা মেলে। এই গ্রামটির নাম হল হেলকুন্ডা। এখানে ছোটখাটো একটা বাজারও আছে, হেলকুন্ডা বাজার নামে পরিচিত, আর তার পাশেই আমাদের স্কুল। যাই হোক, আজ আমাদের স্কুলের মাঠে একটা বিশাল প্যান্ডেল সাজানো হয়েছে। মূলত আজ থেকে 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিল হবে। বলে রাখা ভালো, আমাদের এখানে স্থানীয়রা ওয়াজ মাহফিল বা ইসলামী জলসাকে আঞ্চলিক ভাষায় সভা বলে থাকে, আর বিশেষ করে শীতকালীন বা শীতের রাতের দিকে এই আয়োজনটা খুব প্রচলিত। তাই স্কুলও তাড়াতাড়ি ছুটি দিয়ে দেওয়া হলো। আমার বন্ধুরা সবাই বলল আজ আমাকে বাসায় যেতে দিবে না। তারা বলল সব বন্ধুরা মিলে রাতে ঘোরাঘুরি আড্ডা দিব, খুব মজা হবে। আমি তাদেরকে বুঝিয়ে বললাম আজ বাসায় যেতেই হবে, কারণ বাসায় আমারও কিছু কাজ আছে, সেটা সেরে না হয় কাল আসবো। সভা তো আজই শেষ না, কালকেও আছে, সমস্যা কোথায়? এতে করে সবাই সম্মতি দিল, আর আমিও বাসায় চলে আসি। পরদিন মার কাছ থেকে কিছু টাকা নিয়ে বিকেলে রওনা দিলাম হেলকুন্ডা সভার উদ্দেশ্যে। আমার আজও মনে আছে, দিনটি ছিল বৃহস্পতিবার। মা চেঁচিয়ে বলল, তুই কি ওখানে স্কুলে বন্ধুর বাসায় থাকবি নাকি চলে আসবি? আমি বললাম দেখি কি করা যায়। মা আবার বলল, যদি বাসায় আসিস সকাল সকাল আসবি, বেশি রাত করবি না। এদিকে গ্রামের আরো অনেকেই সভার উদ্দেশ্যে যাচ্ছে সেখানে, এই জন্য সাইকেলটা নিয়ে তাদের সাথে আমিও হেঁটেই রওনা দিলাম। যদি বাসায় আসি তাদের সাথেই আসবো। বলে রাখা ভালো, আমি ছোট থেকেই কারো বাসায় থাকতে পছন্দ করতাম না, তবে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে কখন সময় হয়ে গেছে টের পাইনি। হঠাৎ করেই হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 12:50। হায়, আমার সাথে যারা এসেছিল তারা সবাই আগেই চলে গেছে। তুষার বলল, তুই এক কাজ কর, সাজুদের বাসায় থাক, না হয় আমার সাথে থাক আমার বাসায়। আমি বললাম, দোস্ত আমাকে বাসায় যেতে হবে, যে করে হোক আমি বাসায় যাব। আমার এমন জেদ দেখে মানিক, সাজু, তুষার বলল, তাহলে আমরা তোকে কিছু দূর এগিয়ে দিয়ে আসি। একসাথে কিছুটা দূরে এসে মানিক বলল, দোস্ত এখান থেকে একা যেতে পারবি না? আমি হ্যাঁ বলে তাদের বিদায় দিয়ে হাঁটতে লাগলাম। সাজু বলল, দোস্ত সাবধানে যাস। মাঠের মাঝে রাস্তা থাকার কারণে মাঠটি 2টো ভাগ হয়ে গেছে, তাই পানি নিষ্কাশনের ব্যবস্থার জন্য রাস্তার মাঝে মাঝে সাঁকো বা ব্রিজ করা হয়েছে। মাঠের মাঝখানের রাস্তায় যে ব্রিজ, এটা সবগুলোর চেয়ে বড় আর উঁচু। এখানে এসে মনে হতে লাগলো 2টো কানের কাছে ঠান্ডা হাওয়ার মতো কিছু শব্দ করেই যাচ্ছে। সেদিকে না খেয়াল করে সেখানে এগিয়ে যেতে থাকি। অবশেষে হিন্দু পাড়ায় এসে পৌঁছালাম। আমি অবশ্য আগে থেকেই ডান পিঠে দুষ্ট প্রকৃতির হওয়ায় কোনো কিছুতে ভয় পেতাম না। একাই রাতে চলাচলের অভ্যাস ছিল, তাই কোনো সমস্যাও হয় না। আর একটা বিষয় হলো, শীতের সময় আমাদের নদীতে কোনো প্রকার পানি থাকতো না। অনেক সময়ে নদীর শুকনো বালির মাঝে গ্রামের সব ছেলেরা মিলে ফুটবল খেলতাম। আজও নদী শুকনো, চাঁদের আলোয় চকচক করছিল বালির কণা। আমি হাঁফ ছেড়ে বাঁচলাম, ভাবছি নদী পার হলেই বাসার নিকটে। নদী পার হয়ে স্কুলের মাঠে দাঁড়াতেই দক্ষিণ দিকে নজর পড়ল। জঙ্গলের মাঝে নদীর কিনারা ঘেঁষে অনেক আগের ও পুরনো 2টি শিমুল গাছের দিকে। যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। 2 শিমুল গাছে 2টো মানুষের মতো কোনো অবয়ব গাছের মাথায় বসে পা দুটো ছড়িয়ে রেখেছে নদীর বালি।
দিতে। তাদের মাথার চুল তাদের বিপরীতে গাছপালার উপর দিয়ে বিছিয়ে রেখেছে। তারা একে অন্যের হাত ধরে আছে। আমি তাদের মুখমণ্ডল দেখতে পাচ্ছিলাম না, কারণ তারা এতটাই প্রকাণ্ড, মনে হচ্ছে মেঘগুলোর উপরে তাদের মুখমণ্ডল। তাদের পরনে সাদা পোশাক, তাদের শরীরের শুধু পাই দেখলাম, তাদের যেন আলো চমকাচ্ছে। আর আমার নাকে যে সুবাস ভেসে আসছিল, মনে হচ্ছিল কোনো খুশবুর বাজারে আছি। এমন তীব্র ও সুন্দর গন্ধ আমি আজও পাইনি। এদিকে ভয়ে আমার গা ঘেমে স্রোত বয়ে যাচ্ছে। মনে হচ্ছে এখন নদী থেকে গোসল করে আসলাম। ধীরে ধীরে যেন পাথর হয়ে যাচ্ছি। শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যেন কাজ করছে না। দেখতে দেখতে কখন সেন্সলেস হয়ে গেছি নিজেও জানি না। যখন চোখ খুলি তখন দেখি আমি বিছানাতে শুয়ে আছি। কি আশ্চর্য! রুমে এসেছি কি করে? রাতে কিভাবে বাসায় আসছি? মার কাছে জানতে চাইলে মা রেগে চেঁচিয়ে বলেন আমি নাকি অনেক রাতে এসে দরজা খুলে চেয়েছি, তারপর সোজা রুমে গিয়ে শুয়ে পড়েছি। আমি কিছুতেই সব মিলাতে পারছি না। ঘটনা এখানেই শেষ নয়। আমাদের 3টি গরু ছিল, 2টি বলদ, একটি সাদা, একটি লাল, আর একটি গাই গরু। গ্রামে যাদের বাসা তারা সবাই বলতে পারবে যে গরু দুধ দেয় তাকে গ্রামের ভাষায় গাই বলে। আর গ্রামের গরু ছাগল দিনের বেলা সচরাচর বাড়ির বাইরে বাঁধা থাকে এবং সন্ধ্যা হওয়ার আগে তাদের গোয়ালে রাখা হয়। আমাদেরও বাড়ির বাইরে তেমনি খড়ের ছাউনি দিয়ে গরুগুলো বেঁধে রাখা হয়েছিল। সন্ধেবেলা আমি গরু তুলেছি গোয়ালে। সাদা গরু যখন নিতে গিয়ে খুঁটি থেকে মাত্র দড়িটার গিট খুলেছি, তখনই গরুটা কি দেখে যেন দিক বিদিক হারিয়ে সোজা জঙ্গলের দিকে দৌড় দিল। এমনটা দেখে কি করব কিছু ভেবে পাচ্ছিলাম না। আমি চিৎকার করে ডেকে বললাম, বাবা, সাদা গরুটা জঙ্গলের দিকে দৌড়াচ্ছে। বলেই আমিও গরুর পেছন পেছন দৌড় দিলাম তাকে ধরার জন্য। কিন্তু ততক্ষণে গরুটা জঙ্গলের গভীরে চলে গেছে। এসব জঙ্গলে একমাত্র শিয়াল ছাড়া অন্য কোনো হিংস্র প্রাণী থাকে না। তাই কিছু না ভেবে আমিও জঙ্গলের ভেতরে চলতে লাগলাম। যেতে যেতে জঙ্গলের এক পাশে ফাঁকা কয়েকটা পতিত জমি ছিল, সেখানে পৌঁছালাম। এবং এখানেই ছিল ভয়ানক নদীর জোড়া বাঁক, যা নদীর উত্তর দিক থেকে এসে পূর্ব দিকে 100 গজ গিয়ে আবার দক্ষিণে চলে গেছে। আমাদের গ্রামের ভাষায় এটাকে জোড়া দও বলে। এই দও নিয়েও একটি ঘটনা আছে, সেটা না হয় পরে একদিন জানাবো। নদীর 2 ধারেই রয়েছে বড় বড় বাঁশঝাড় আর ঘন জঙ্গল। আশেপাশে কোনো বাড়িঘর নেই। দয়ের ওই পারে হিন্দু পাড়াতে কয়েকটি বাড়িঘর থেকে দূরের মিটমিটে আলো দেখতে পাওয়া যাচ্ছে। আর যেহেতু এটা গ্রাম, তাই সন্ধ্যা হতে না হতেই সবাই ঘরে চলে যায়। নদীও অনেক গভীর, আর 2 পাশে ঘন জঙ্গলের কারণে কোনো চাঁদের আলো পৌঁছায় না। হাতে কোনো লাইট নেই। এখন সন্ধ্যা গড়িয়ে রাত, আর অর্ধ চাঁদের আলোয় শুধু এই ফাঁকা জায়গায় একটুখানি আলোকিত হয়েছে। আমি চারিদিকে তাকালাম, কোনো দিকেই গরুটাকে দেখতে পেলাম না। গরুটা যেহেতু সাদা, তাই অল্প আলোতেও সহজেই দেখতে পাওয়ার কথা। কিন্তু এখানে কোনো গরুই নেই। জঙ্গলে আমি খুব ছোট্ট থেকেই চলাচল করে আসছি, তাই জঙ্গলের সব রাস্তা আমার জানা। পথ চলতে অসুবিধা হবার প্রশ্নই ওঠে না। আমি সামনে না এগিয়ে উল্টো দিকে বাসার উদ্দেশ্যে রওনা দেব বলে ঠিক করি। হঠাৎ সামনে তাকিয়ে দেখি জমির 4 কোণায় জঙ্গলের ধার ঘেঁষে 4টা শেয়াল দাঁড়িয়ে আমার চারদিকে ঘিরে রেখেছে। ভাবতেই গা শিউরে ওঠে। শেয়ালগুলো সাধারণ শেয়াল না, কারণ বড় সড়ো বাছুরের সমান তাদের দেহ, জঘন্য রকমের কালো, শুধু চোখ দুটো রক্তের ন্যায় আগুনের গোলার মতো জলজল করছে। দেখে মনে হচ্ছে আমার ওপর তারা ভীষণ ক্ষিপ্ত, আর তাদের শরীর থেকে আসা জঘন্য রকম মাংস পচা গন্ধ ক্রমশই বেড়েই চলছে। যেহেতু একসময় মাদ্রাসার শিক্ষার্থী ছিলাম, জিন ভূতের বিষয়ে হুজুরদের মুখে অনেক কথা শুনেছি। সামনে এগোনোর সময় পিছে কোনোভাবেই তাকানো যাবে না। তাই সে অভিজ্ঞতা থাকার কারণে দোয়া কালাম পাঠ করতে করতে পেছনে না তাকিয়ে বাড়ির দিকে দৌড় দেই। যেহেতু জঙ্গলের রাস্তা আমার মুখস্থ, তাই দৌড়াতে কোনো সমস্যা হচ্ছিল না। কিন্তু কানে ভেসে আসছে হাজার হাজার শেয়ালের গোঙানির শব্দ। মনে হচ্ছে তারা বন জঙ্গল ভেঙে চুড়ে একাকার করে আমার পিছে পিছে ছুটে আসছে। মনে হচ্ছে আমাকে পেলে তারা ছিঁড়ে ফেলবে, আস্তেও রাখবে না। ভাবছি আর প্রাণের ভয়ে দৌড়াচ্ছি। এই জায়গায় থেকে আমাদের বাসায় হেঁটে যেতে সাধারণত সময় লাগে 8 থেকে 10 মিনিট। আমি এতক্ষণ দৌড়েই চললাম, কিন্তু কোনো লাভই হলো না। আমি সামনে তাকিয়ে দেখি আমি সেই জঙ্গলের ফাঁকা জায়গার মাঝেই আছি। আমি চূড়ান্তভাবে ভয় পেয়ে যাই। একটা
অদৃশ্য কণ্ঠের হাসির শব্দ শুনতে পাচ্ছি। আমি 7-5 না ভেবে আবারও বাড়ির দিকে দৌড় দিলাম, কিন্তু এবার সেই আগের মতো শেয়ালের গোঙানি, বন জঙ্গল ভাঙার আওয়াজ, কিন্তু এবার প্রচন্ড ঝড় হচ্ছে সাথে। হঠাৎ কানের কাছে শোঁ শোঁ শব্দে একটা কণ্ঠ বলছে, চল আমাদের সাথে। একটু পর আরো শোঁ শোঁ শব্দে সে বলল, আজ বেঁচে গেলি। দেখতে দেখতে আমি আমার বাসায় এসে পড়েছি। চোখ মুখে ভয়ের ছাপ, এবং মা আমার মাথায় পানি দিয়ে দিল। মা আমাকে শান্ত করে খেতে দেয় আর বলে, কোথায় গিয়েছিলি? এত ভয় পেয়েছিস কেন? তখন কিছুই না বলে খাবার শেষ করি। আমার রুমে মাকে ডেকে মার কাছে সব ঘটনা খুলে বলি, আর এও বলি যে সেদিন এত রাতে দরজা খুলে চেয়েছিলাম কিনা জানি না, কিন্তু আমি সেন্সলেস হয়ে স্কুলের মাঠেই পড়ে গিয়েছিলাম। কে আমাকে বাসায় নিয়ে এসে রেখেছে আমি জানি না। আম্মু তখন এত সব শুনে ভয় পেয়ে যায়। একটু চুপ করে বলে, আচ্ছা এখন ঘুমিয়ে পড়, কাল সকালে তোকে এক হুজুরের কাছে নিয়ে যাব। তোর বাবা গরু পেয়েছে, বাড়ির পেছনের দিকে পুকুরের পাড়ে অনেকে ঘাস খাচ্ছিল, যা তুই এখন ঘুমা। আমি শুয়ে ভাবতে লাগলাম, গরু তো সোজা জঙ্গলের দিকে গেল, তাহলে পুকুর পাড়ে কখন গেল? এসব ভাবতে ভাবতেই আমি ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে এক হুজুরের বাসায় যাই। হুজুর করই মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন। বয়সের কারণে তার সব চুল দাড়ি পেকে গেছে, এবং তিনি ভালো একজন কবিরাজও। কারো কোনো সমস্যা হলে সচরাচর মানুষেরা এই হুজুরের কাছেই আসে। কবিরাজ আমাকে তার একটি কক্ষে নিয়ে আসলেন, আর তার সামনে একটি বিশেষ চেয়ারে বসতে বললেন। আমার নাম, মাতা পিতার নাম জিজ্ঞেস করলেন। কি ঘটনা তা জানতে চাইলে আমি ওনাকে সব খুলে বললাম। সব শুনে তিনি আমার মাথায় হাত রেখে বিড়বিড় করে কি যেন পড়লেন, আর আমার মুখের ওপর ফোঁ দিতেই আমি জ্ঞান হারিয়ে ফেলি। কতক্ষণ কেটেছে জানি না। তারপর ওনার আসনে বসা অবস্থায় আমার জ্ঞান ফিরে আসে, এবং এক গ্লাস পানি পড়া আমাকে খেতে দেয়া হয়। আর তিনি বলেন, আর কোনো সমস্যা নেই, যদিও আবার সমস্যা দেখা দেয় তবে অবশ্যই তাকে যেন জানাই। সেদিনের মতো বাসায় চলে আসি আর মাকে বলি, মা আমি যে জ্ঞান হারালাম, তারপর কি হলো? জানতে চাইলে মা চুপ থাকে, কিন্তু আমি নাছোড় বান্দার মতো জানতে চাইলে মা বলে, তুই সভা থেকে ফেরার পর শিমুল গাছে যাদেরকে দেখেছিস তারা ছিল পরী। তারা দুজন মিলে নাকি তোকে পছন্দ করেছে, এবং তুই সেন্সলেস হবার পর তারাই তোকে বাসায় দিয়ে গেছে। আর গরু খুঁজতে গিয়ে যে 4টি শেয়াল দেখেছিস তারা হলো 4টি জিন, এবং সেই পরীর 4 জন ভাই। তারা মূলত তোর সাথে দেখা করতে, তোর কোনো ক্ষতি করতেই তারা এসেছিল, কিন্তু পরী দুটো বাধা দেয় তোর কোনো ক্ষতি করতে পারেনি। হুজুর আরো বলেছেন, পরী নাকি খুবই শক্তিশালী, তাই এখন কিছুই করতে পারবেন না, কিন্তু 15 দিন সময় চেয়েছেন। তিনি বলেছেন 15 দিন পর আমাদের বাসায় এসে সমস্যার সমাধান করে যাবেন। মার মুখে এসব কথা শুনে আমি পুরোই হতভম্ব হয়ে যাই। সেদিন আর কিছুই আমার সাথে হলো না। পরদিন রাতে খেয়ে দিয়ে রুমের লাইট অফ করে নিজের বিছানায় শুয়ে আছি, এবং কেবলমাত্র ঘুমের আভাস এসেছে তখনই দেখি রুমে 2টি বলের মতো গোলাকার আলো ঘোরাঘুরি করছে। বেশ কয়েকদিন এভাবেই কেটে যায়। একদিন আচমকাই সে 2টি আলো আমার বুক বরাবর এসে দাঁড়ায়। আমার মনে হলো আমি পুরোটাই যেন অবশ হয়ে গেছি। আমার পুরো শরীর যেন নড়ছে না। মনে হচ্ছে আমার শরীরের উপরে একটা কে যেন বসে আমাকে চেপে ধরে আছে। জোরে চিৎকার দিব, কিন্তু কোনো লাভ নেই। গলা দিয়ে কোনো স্বরই বের হচ্ছে না। হঠাৎই আমার ঘাড়ের ওপর কানের কাছে ঠান্ডা শীতল নিঃশ্বাস ফেলে কেউ বলছে, আজ তোমাকে আমাদের সাথে নিয়ে যাব, তোমাকে আমাদের খুব ভালো লেগেছে, চলো তোমাকে নিয়ে আজ ঘুরে আসি। বলেই আমি বিছানা থেকে শূন্যে ভাসতে শুরু করলাম। হঠাৎ দেখলাম আমার রুমের জানালা খুলে গেল। আমি ভাসতে ভাসতে রুম থেকে বেরিয়ে জানালার এপারে চলে আসলাম। বিশ্বাস করবেন কিনা জানি না রাসেল ভাই, জানালার ওই পাশে ওইটুকু গ্রিলের ফাঁক দিয়ে কিভাবে আমি বেরোলাম আমি নিজেকেই বিশ্বাস করাতে পারছি না। জানি না কিভাবে সম্ভব হয়েছিল, আর মনে হচ্ছে এটা আমি স্বপ্ন দেখছি। আমি ভাবছি হয়তো আমি সেন্সলেস হয়ে গেলেই বেঁচে যাব, কোনো এক শক্তি আমাকে তা হতে দিচ্ছে না। আমার তো জীবন যায় যায় অবস্থা। আমি যে পরিমাণ ভয়ে আছি সে হিসেবে গা ঘেমে ধুয়ে স্রোত বয়ে যাওয়ার কথা, কিন্তু আমার গা একটুও ঘামেনি। শীতল ঠান্ডা হাওয়ায় সেই মধুর সুঘ্রাণ আমাকে মাতাল করে দিয়েছে। আচমকাই দেখি সেই জোড়া দাওয়ের পাড়ে আমি দাঁড়িয়ে আছি, কিন্তু একই আমার 2টো চোখ, আমার নিঃশ্বাস ছাড়া আগের মতোই গোটা শরীর অবশ হয়ে আছে। হঠাৎ অনুভব করি আমার 2টো হাতকে যেন ধরে আছে।
দেখতে দেখতে দৃশ্যমান হয় আমার দুই ধারে দুই অপরূপ সুন্দর দুটি মেয়ে অবয়ব। এবার চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তাদের দেখলাম। কি দেখলাম জানি না, তাদের রূপের বর্ণনা দিতে পারবো কিনা জানি না, তবে তার কাছাকাছি একটা চিত্র তুলে ধরছি। তাদের চোখ দুটো খরগোশের ছানার মতো, যেন চোখের ভেতরের মণি পরিষ্কার ভাবে দেখা যায়। তাদের মুখমণ্ডল এত সুন্দর যেন পূর্ণিমার চাঁদের আলো দিয়ে তৈরি। তাদের চেহারায় একটু পর পর আলো ঝলক দিয়ে উঠছে, কিন্তু কানগুলো মানুষের মতো নয়, তাদের কান কাঠ বেড়ালির মতন। তাদের এত কাছ থেকে দেখে আমি সারা জীবন মনে রাখবো এরকমই একটা দৃশ্য দেখেছি। তাদের হাত এতটাই সাদা যে মনে হচ্ছিল তাতে উজ্জ্বল কোনো কিছু জ্বলছে, কিন্তু তাদের পুরো শরীরটাই হালকা লোমে আবৃত। তাদের মাথার চুল এত ঘন ছিল, আমাদের মাথার 10টা চুল একত্রে দড়ি বানালে যেরকম হবে, তাদের মাথার চুল অনেকটা ওই ধরনের। তাদের পা এক একজনের এক এক রকমের ছিল, একটু অস্বাভাবিক রকমেরই ছিল। কখনো সে পা হয়ে যায় গরু বা মহিষের খুরের মতো, কখনো নেকড়ে বা শেয়ালের বাঘের থাবার মতো, কিন্তু বেশিরভাগই স্বাভাবিক মানুষের মতোই আমার কাছে তারা আসতো। এবার আমার বাম পাশে থাকা পরীটি মিষ্টি গলায় আমাকে বলল, আমাদের চিনতে পেরেছ? আমরা তোমাকে যেদিন প্রথম দেখলাম নদীর মাঝে, তখনই তোমাকে পছন্দ করেছি। কি একটা অবস্থা! একজন হলে ঠিক ছিল, কিন্তু দুজনেই নাকি আমাকে পছন্দ করেছে। তারা বলল, আমরা যমজ বোন, আমাদের আরো 4টি ভাই আছে, ওরা বদজিন, ওরা সবসময় মানুষের অনিষ্ট করে, আর এখানে তোমাকে পেয়ে ওরা ক্ষতি করতে চেয়েছিল। তোমাকে আমরাই বাঁচিয়েছি। আমরা তাদের ছোট বোন হওয়ায় আমাদের খুবই ভালোবাসে তারা। আমরা যা বলি তাই মেনে নিতে বাধ্য। তোমাকে নিয়ে তাদের এখন কোনো সমস্যা নেই। এখন তোমাকে আমাদের সাথে আমাদের দেশে নিয়ে যাব, আর ভয় পেও না, আমরা সাথে আছি। বলে দুজন আমার হাত ধরে এবং আমি শূন্যে ভাসতে থাকি। দেখলাম বন জঙ্গল, কয়েকটি বাড়ি ঘর, গ্রাম পেরিয়ে হাসলো কোনো একটা জায়গা, একটা দবের পাড়ে। আমাকে দুজন দুটো হাত ধরে নিয়ে যেতে লাগলো পানির ভেতরে। আমি মনে মনে আল্লাহকে স্মরণ করছি আর ভাবছি, আজ আমার জীবনের শেষ দিন, কেননা এই পানির নিচে নিয়ে গেলে অক্সিজেনের অভাবে আমি এমনিই মারা যাব, আর লাশ কালকে নদীতে দেখবে স্থানীয়রা। আমি না নড়তে পারছি না দৌড়াতে পারছি, মনে হচ্ছে আমি একটি জীবন্ত পুতুল হয়ে গেছি। তারপর যখন আমি হাঁটু জলে নেমে গেলাম, দেখি পানি সরে গিয়ে বিশাল বড় এক বন্ধ দরজা বের হয়েছে। সেটা খুলে গেল। ভেতরে ঢুকতেই দরজা আবারও বন্ধ হয়ে গেল। সেখানে পৌঁছে যা দেখি তা মনোমুগ্ধকর। চারিদিকে শুধুই ফুল আর ফলের বাগান। ঠিক এরই মাঝে বিশাল একটা পুরনো বাড়ি। বাড়িটা সোনা আর স্বচ্ছ কাঁচের দ্বারা তৈরি, কিন্তু বাড়িটি দেখলেই যেন মন জুড়িয়ে যায়, বাকরুদ্ধ হয়ে যায়। কিরকম সেই বাড়ি আমি বোঝাতে পারবো না। আমাকে একটা ঘরে নিয়ে গেল। ঘরটা কি সোনার নাকি অন্য কিছু দিয়ে বানানো তাও জানি না। আমাকে একটা জায়গায় বসতে দেয়া হলো, আর অনেক রকমের ফল খেতে দেয়া হলো। একটা ফলও চিনলাম না, দেখিওনি কোনোদিন। এর স্বাদ কিরকম বলে বোঝাতে পারবো না। এক কথায় আমাকে কোনো মায়া করে রেখেছে। এভাবে কত সময় পেরিয়ে গেছে আমি জানি না, কিন্তু আমি বেশি কিছু খেতে পারছি না। এরপর অনেক পুরনো একটা খাটে আমাকে ঘুমোতে দেয়া হয়, আর মনের অজান্তে আমি সেখানে ঘুমিয়ে পড়ি। আমার যখন ঘুম ভাঙে, আমি দেখি আমি আমার মেঝেতে শুয়ে আছি। আমার রুমে অনেকজন মানুষ আর হুজুরও ছিলেন। মা আমার গায়ে মাথায় ভেজা কাপড় দিয়ে মুছে দিচ্ছে। আমি উঠে বসলাম আর মাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আমার? মা বলল, আমি নাকি 4 দিন হঠাৎ বিছানা থেকে গায়েব। সকালে আমার বাবা বাইরে বের হতে হতে আমাকে ডাক দিতে যাবে এবং আমাকে মাঠে নিয়ে যাবে কিছু কাজ করানোর জন্য। আমাদের জমিগুলো উর্বর থাকার কারণে সকল মৌসুমী ফসলই উৎপাদন করা হতো। আমার মা তখন আমাকে ডেকে দিতেই রুমে আসেন, আর তখন তিনি দেখেন রুমের দরজাটা পুরোপুরি খোলা। এই দেখে বাবাকে তিনি বলেন যে হৃদয় তো ঘরে নেই, সে কোথায় গেছে? বাবা উত্তরে বলে, না, আমি মাত্র এই দরজা খুলে গরু বের করছি, সে কোন দিকে বেরোবে? আমাদের বাড়িতে 2টি দরজা আছে, একটাতে তো তালা মারা, সে বেরোবে কোন দিক দিয়ে? সারাদিন আমি না আসাতে আমার সব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাসায় এসে খোঁজ করে, কিন্তু কেউই কিছু বলতে পারছিল না। অবশেষে অতি প্রাকৃতিক কিছু ঘটেছে বলে সন্দেহ করায় হুজুরের শরণাপন্ন হয়। হুজুর কিছু আমলের মাধ্যমে জানতে পারেন আমাকে পরী নিয়ে গেছে। তখন আমার মা কান্নায় ভেঙে পড়েন, এবং আমার বাবা যখন জানতে চাইলেন এটার সমাধানের উপায় কি, তখন হুজুর বলেন, যেহেতু পরী নিয়ে গেছে সেহেতু পরীই পারবে আবার ফেরত দিতে।
যে পরী নিয়ে গেছে তার সাথে আমার কথা বলতে হবে, তার জন্য আমার কিছু বিশেষ আমল করার প্রয়োজন, তাই আমাকে আরো 2 দিন সময় দিতে হবে। আমার কিছু জিনদের পাঠাবো সেখানে, দেখি তারা কোনো সাহায্য করতে পারে কিনা, তারপরে আমি আপনাদের জানাচ্ছি। তার 2 দিন পর হুজুর আসেন আমাদের বাসায় এবং তার 2টি শিষ্যকেও সঙ্গে নিয়ে আসেন এবং বলেন, আপনাদের ছেলের রুমে নিয়ে যান আমাদের, আর আমি না বলা পর্যন্ত কেউ যেন রুমে প্রবেশ না করে। এবং তিনি তার শিষ্যদের নিয়ে রুমে চলে যান। ঘণ্টাখানেক পর বের হয়ে বলেন, আমাদেরকে বাইরে কোথাও থাকার ব্যবস্থা করেন, আর এই রুমে যেন আজ রাতে কেউ প্রবেশ না করে। চিন্তা করবেন না, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। ফজরের নামাজ পড়ে হুজুর আমাদের রুমে আসতে বলেন, আর দেখি তুই মেঝেতে সেন্সলেস অবস্থায় পড়ে আছিস। হুজুর তখন মা বাবাকে বলেন, এখনো বিপদ মুক্ত হয়নি, একটা তাবিজ দিলাম আপনার ছেলের ডান হাতে বেঁধে দেবেন, আর রুমটা আমি বন্ধ করে যাচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব ছেলেটাকে বিয়ে দিয়ে দিন, তাহলে এই পরীরা আর আপনার ছেলের কাছে আসতে পারবে না এবং পরীর থেকে পুরোপুরি সে মুক্তি পাবে। আলহামদুলিল্লাহ, আমি বিয়ে করেছি, এখন আমার একটা সন্তানও হয়েছে, তার বয়স 3 বছর। ঘটনাটি সংক্ষেপে লেখার জন্য অনেক ঘটনা কেটে ছেটে লিখেছি, তারপরও ঘটনাটি দীর্ঘ হয়েছে, এই কারণে ক্ষমা চেয়ে নিচ্ছি। জানি না কেমন লাগলো আপনাদের। এটি হলো আমার জীবনের সাথে ঘটে যাওয়া 100% সত্যি ঘটনা, যার চিহ্ন এখনো আমার শরীরে রয়ে গেছে। সবশেষে আবারও ধন্যবাদ প্রিয় রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স। ঘটনা যদি সিলেক্টেড হয় তবে রাসেল ভাই আমাকে জানাবেন, আর যদি না হয় তাও আমাকে জানাবেন। আল্লাহ হাফিজ। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি বরাবরের মতো ভালো আছেন। ওয়ালাইকুম সালাম। তারপরে তিনি লিখছেন, আমি সিফাত বলছি কিশোরগঞ্জ জেলা থেকে। আজ আমি আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করব। ঢাকার বাইরে থাকায় আমি স্টুডিওতে সে ঘটনা শেয়ার করতে পারছি না। আমি এর আগেও একটা ঘটনা শেয়ার করেছিলাম, হয়তো কোনো কারণে সেটা প্রচার করা হয়নি। চেষ্টা করব আজকে ভালোভাবে লেখার। কথা না বাড়িয়ে আমি ঘটনায় চলে যাচ্ছি। সময়টা 2018। আমি তখন ক্লাস 6-এ পড়ি। ছোটবেলা থেকে আমি আমার নানু বাড়িতে বড় হয়েছি। আমি আমার নানার সাথে সবসময় থাকতাম। আমার নানা অনেক আমল করতেন, আর নানার সাথে থাকায় আমারও 5 ওয়াক্ত নামাজ পড়া হতো। এলাকায় আমার নানাকে সবাই চিনত এবং সবাই খুবই সম্মান করত। অনেক সম্পদ থাকায় এলাকার প্রভাবশালীদের মধ্যেও একজন ছিলেন আমার নানা। আমাদের এলাকায় একটি মাদ্রাসা আছে, আর মাদ্রাসার সাথেই আমার নানার একটি জমি ছিল। নানা অনেক দানশীল হওয়ায় ভাবলেন ওই জমিটা মাদ্রাসার জন্য দান করে দেবেন। যেই ভাবা সেই কাজ। নানা শুক্রবারে মসজিদে জানিয়ে দেন যে তার মাদ্রাসার সাথে জমিটা তিনি দান করতে যাচ্ছেন। শুনে সবাই খুশি। ওই জমিটার মধ্যে ছিল একটা বট গাছ। মূলত এই বট গাছকে নিয়েই আজকের ঘটনা। নানা ভাবলেন যে বট গাছটা কেটে ফেলবেন। কিছুদিনের ভেতরে বট গাছটা কেটে ফেলা হয় এবং তারপর থেকেই শুরু হয় আসল ঘটনা। যেদিন বটগাছটা কাটা হয়েছিল ওই দিন রাতে নানা 2টি অবয়ব স্বপ্নে দেখতে পান। তারা নানাকে বলে তারা নাকি 350 বছর ধরে এই বটগাছে ছিল। এখন নানা এই বটগাছ কেটে ফেলায় তারা প্রতিশোধ দেবে। তারা হয় নানার কোনো ক্ষতি করবে, না হয় নানার কোনো প্রিয় জিনিস কেড়ে নেবে। নানা এই স্বপ্ন দেখে খুবই চিন্তিত হয়ে পড়েন এবং ফজরের নামাজ শেষে হুজুরকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে হুজুর বলে, এইটাতে তেমন কোনো চিন্তার কারণ নেই। জিনগুলো নাকি তেমন বড় কোনো ক্ষতি করার ক্ষমতা রাখে না। তারপর হুজুর নানাকে 2টি বোতলে পড়া পানি দিয়ে বলেন চিন্তা না করতে, আর নির্দিষ্ট করে বলেন এটা খেতে আর একটা আমাকে খাওয়াতে, কারণ নানা বলেছিল আমি তার সবচেয়ে আদরের এবং প্রিয় একজন। তারপর নানা আমাকে পানি পড়া দিয়ে বলেন খেয়ে নিতে এবং আমি তা খেয়ে নিই। কিন্তু এরপর থেকে শুরু হয় আমার সাথে নানান রকমের অলৌকিক ঘটনা। বলে রাখা ভালো, আমার নানু বাড়ির একদম সামনে একটা গোরস্থান আছে। তো আমি নাকি প্রতিদিন রাতে বাড়ির মেইন গেট খুলে গোরস্থানের ওয়ালের পাশে তেঁতুল গাছের নিচে হাঁটাহাঁটি করতাম। এরকম 2 দিন হবার পর সবাই আমাকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে। বিশেষ করে আমার নানার ঘুম হারাম হয়ে যায়। তারপর আমাকে ডাক্তার দেখানো হয়। ডাক্তার দেখানোর পর ডাক্তার আমাকে কিছু ওষুধ দেন আর নানাকে বলেন চিন্তা না করতে। আমার আম্মু এইসব শোনার পরে নানাকে বলেন কিছুদিনের জন্য আমাকে গ্রামের বাড়ি পাঠিয়ে দিতে। তারপর আমার মামা আমাকে আমার দাদু বাড়িতে নিয়ে আসেন।
আমার দাদারা নানার মতো এলাকার বেশ নামডাকলা মানুষ। আমি আগে কয়েকবার দাদু বাড়িতে 1 মাসের মতো থেকে যাওয়ায় মোটামুটি সবাই আমাকে চিনত। বেশ কিছু বন্ধুও বানিয়ে গিয়েছিলাম আগের বার। 2 দিন থাকার পর একদিন বিকেলে ক্রিকেট খেলে সন্ধ্যায় সিমনের বাসায় যাই। সিমন এখানে ছদ্মনাম। তারপর যখন বাড়িতে ফিরবো ঘুরতে তখন সময় 9টা। গ্রামে 9টা মানে অনেক রাত। সিমনের মা আমাকে এগিয়ে দিতে চাইলে আমি না করায় তিনি আর আমার সাথে আসেননি। আমি তাদের বাসা থেকে বের হয়ে আপন মনে হাঁটতে থাকি। সিমনের বাড়ি থেকে দাদু বাড়ির মাঝখানের এলাকাটায় একটা বাঁশঝাড় পড়ে। আমি যখন বাঁশঝাড়ের ভেতরে ঢুকবো তখনই ভেতর থেকে একটা কর্কশ কথার আওয়াজ আমার কানে ভেসে আসলো। আমি কোন রকমে অবয়ব দেখতে না পেলেও এই বিচ্ছিরি গলা শুনেই আমার সিদ্ধারা দিয়ে ঠান্ডা হাওয়ার স্রোত বয়ে গেল। ভয় লাগতে শুরু করে। কিছু ভেবে ওঠার আগেই পেছনে দৌড় লাগাই। সামনে একটা বাড়িতে আলো চলছে দেখে দরজায় হালকা টোকা দিতেই ভেতর থেকে এক বৃদ্ধ মহিলা এসে দরজা খুলে দেয়। সে আমাকে উদ্দেশ্য করে বলে, কিরে, তুই আবু বক্করের ছেলে না? ছদ্মনাম। আমি হ্যাঁ বলতে যাব তখনই বুড়ো মহিলাটি আমাকে বলে, আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম। আমার আবার ভয় লাগা শুরু করলো, কিন্তু তাও নিজেকে মানিয়ে জিজ্ঞেস করলাম, আমার জন্য অপেক্ষা করছিলেন মানে? আপনি কি করে জানেন আমি আসব? তারপর আমার সামনে থাকা বুড়ো মহিলাটি একটু হেসে একটা রূপ নিল যা আমি জীবনে কোনোদিন দেখতে চাইব না। তার মুখটা বিচ্ছিরি রকমের একটা রূপ নেয়। তার চোখগুলো অনেক বড় এবং এইসব দেখার পরে আর নিজেকে ধরে রাখতে পারিনি, জ্ঞান হারাই। তারপর যখন আমার জ্ঞান আসে তখন আমি আমাকে আমাদের গ্রাম থেকে প্রায় আধা কিলোমিটার দূরে খালের পাশে এক ধান খেতে আবিষ্কার করি। আমার নাকে মুখে কাদা লেগেছিল, মাথাটা অনেক ঘুরছিল, তাও কোনো রকমে উঠে হামাগুড়ি দিয়ে হাঁটতে হাঁটতে রাস্তায় উঠলাম। মনে হচ্ছিল আর হয়তো কোনোদিন আমি সূর্যের আলো দেখতে পাবো না। মনের কিছু শক্তি সঞ্চয় করে একটা দৌড় দিলাম। লক্ষ্য একটাই, কোনো রকমে বাড়ি পৌঁছানো। কিন্তু চূড়ান্ত ভয়টা পাওয়া তখনও বাকি ছিল। আমার পেছনে অনেকগুলো কুকুরের আওয়াজ শুনে যখনই পেছনে তাকাই আমার চোখকে তখন আমি বিশ্বাস করতে পারছিলাম না। দেখি আমার থেকে 100 মিটার দূরে কুকুরগুলো এত বড় যে আমি বলে বোঝাতে পারবো না। কুকুরগুলোর চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। আবার দৌড়াতে শুরু করলাম। আমি এত জোরে দৌড়াতে পারছিলাম না, কিন্তু তাও কুকুরগুলো আমার কাছে আসতে পারছিল না। যে কোনো এক অজানা শক্তি কুকুরগুলোকে আমার কাছে আসতে দিচ্ছিল না। তারপর আবার আমি অজ্ঞান হয়ে যাই। তারপর যখন আমার জ্ঞান আসে আমি নিজেকে আমার বাড়িতে আবিষ্কার করি। আমি নাকি 5 দিন অজ্ঞান হয়ে পড়েছিলাম। তারপর আমার সাথে কি কি হয়েছে সবাই সবকিছু শুনে ঘাবড়ে যায় এবং হুজুরকে ডাকা হয়। কিন্তু তখনও সবাই এতটা অবাক হয়নি যতটা হুজুরের কথা শুনে হয়েছে। হুজুর আমার আম্মুকে বলে আমাকে কালো জাদু করা হয়েছে। এই কথা শুনে আমার আম্মু কান্নায় ভেঙে পড়েন আর বলেন, কে এমনটা করতে পারে? হুজুর আরো বলেন, আমাদের কাছে ওই কুকুরগুলো আসতে পারছিল না কারণ আমার নানা আমার জন্য প্রার্থনা করছিল। নানার স্বপ্নে এক অবয়ব এসে হাসতে হাসতে বলে, তোর প্রিয় জিনিস আমরা নিয়ে যাচ্ছি। নানা এইটা দেখে সাথে সাথে ঘুম থেকে উঠে নামাজ পড়া শুরু করে দেন। এই জন্য আমি নাকি বেঁচে গেছি। তারপর হুজুরের কাছে জানতে চাইলে যে কে এটা করেছে, তিনি বলেন আমার মামা এমনটা করেছে। হুজুর আরো জানায় যে এক খারাপ তান্ত্রিকের সাহায্যে মামা এমনটা করেছে। তারপর হুজুর কালো জাদুর সবকিছু নষ্ট করে দেন। আমি খাটের যেই পাশে থাকতাম সেই পাশের ম্যাট্রেসের নিচে কিছু তাবিজ এবং কিছু চুল পাওয়া যায়, যেগুলো ছিল আমার। আরো 4টি তাবিজ পাওয়া যায় বিভিন্ন জায়গা থেকে। আমাকে কিছু কালো জাদু করা খাবারও খাওয়ানো হয়েছিল। আর শুরুতে যেই হুজুরের কথা বলেছিলাম ওই হুজুরের দেয়া পানি পড়া খেয়েই নাকি আমার উপর পুরোপুরি ভাবে কালো জাদু করা হয়। আর নানার স্বপ্নে আসা সেই 2টো অবয়ব ছিল তান্ত্রিকের পোষা জিন। আলহামদুলিল্লাহ এরপর থেকে আমার সাথে কোনো সমস্যা হয়নি, কিন্তু আমার মামাকে আমার নানা ত্যায্য পুত্র করে দেন। মূলত আমার মামা এমনটা করেন সম্পত্তির জন্য। আমার নানার অনেক প্রিয় হওয়ায় নানা বলেছিল আমার অর্ধেক সম্পত্তি আমার নাতিকে দেব। এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। লিখতে বসে আমি অনেক কেঁদেছি, কারণ আমার মামাকে আমি অনেক ভালোবাসতাম, কিন্তু পাপ কাউকে ছাড়ে না, এ কথা আমরা সবাই জানি। আপনার মুখ থেকে ঘটনাটি শুনলে আমার এত কষ্টে লেখা এই ঘটনা সার্থক হবে। আলহামদুলিল্লাহ বর্তমানে আমি ভালো আছি। সামনে আমার টেস্ট পরীক্ষা, সবাই দোয়া করবেন আমার জন্য। আপনার কাছে আমার অনুরোধ, নাম প্রকাশ করলেও ঠিকানা প্রকাশ করবেন না। আর যারা এই ঘটনাকে অবিশ্বাস করবে শুধুমাত্র তাদেরই আমার নাম্বার দেবেন। লিসেনারদের কেমন লাগলো অবশ্যই ভূত.কমের
অফিসিয়াল গ্রুপে জানাবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, ভালো তলে আছেন। ওয়ালাইকুম সালাম। স্টুডিওতে এসে গল্প বলা আমার পক্ষে সম্ভব নয়, তাই পড়ে শোনালে খুশি হব। আমি লিখন আহমেদ, এসএসসি ব্যাচ 2022। আমি এই প্রথম ভূত.com এ ইমেল করছি। আমি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা লিখতে বসেছি। ঘটনাটি হচ্ছে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আল্লাহর দরগা শহরের জয়ভোকা গোরস্থানের ঘটনা। আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। 2018 সালে ঘটে ঘটনাটি। ঈদের আগের দিন রাতের ঘটনা। আমার বয়স যখন 12 বছর, তখন থেকেই আমি মসজিদে রমজান মাসে 30টি রোজা রাখতাম আর রাতে তারাবি পড়ে মামার সাথে মসজিদে থাকতাম। আমার মামা হলেন মুয়াজ্জিন, আর নাজাতের 10 দিন আমি এতেকাফে থাকতাম। তো যারা এতেকাফে থাকে তারা ঈদের একদিন আগে চাঁদ দেখার পর বাড়ি ফিরে যায়। তো আমি প্রতিবারের মতো মসজিদে 10 দিন থাকার পর বের হলাম। বেডিং নিয়ে সোজা বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি যাওয়ার পর দেখলাম আব্বু আমার জন্য একটা পাঞ্জাবি কিনেছে। পাঞ্জাবিটা পরে আমার গায়ে অনেক ঢিলে ঢিলে লাগছিল। তো আমি আম্মাকে বললাম, আম্মা এই পাঞ্জাবিটা আমার অনেক ঢিলা হচ্ছে, তাই বাজার থেকে সেলাই করে নিয়ে আসি। আর অনেক দিন বাজারে যাওয়া হয়, তাই একটু ঘুরেও আসি। আম্মা বলল, যাও, বেশি রাত করো না। আমি সাইকেলটা নিয়ে বাজারের দিকে রওনা হলাম। তো আমি পাঞ্জাবি সেলাই করতে করতে অনেক রাত হয়ে গেল, 12টার মতো। কারণ ঈদের আগের দিন রাতে বাজারে অনেক ভিড় থাকে। তার কিছুক্ষণ পর আব্বা আমাকে ফোন দিল, লিখন তুমি কোথায়? আমি বললাম, আব্বা আমি বাজারে আছি, পাঞ্জাবি সেলাই করে বাসায় যাচ্ছি। আব্বা বলল, ঠিক আছে, চলে আসো তাড়াতাড়ি। তো আমার পাঞ্জাবি সেলাই করার পর আমি বাড়ির দিকে সাইকেল দিয়ে টান দিলাম। আমার বাড়ি যাওয়ার 2টা রাস্তা আছে, একটা গোরস্থানের পাশ দিয়ে আর একটা বাজারের মধ্য দিয়ে। তো সেই দিন বাজারে অনেক ভিড় হয়, আমি গোরস্থানের রাস্তা দিয়ে যাওয়ার প্রস্তুতি নিলাম। তখন রাত 12:15। তো আমাদের গোরস্থানের উত্তর পাশে একটি বিল আছে, তারপরে গোরস্থান, আর গোরস্থানের পশ্চিম পাশে রাস্তা চলে গেছে। আমি যখন বিলের রাস্তার কাছে আসছি তখন হঠাৎ করেই ঝড় শুরু হলো আর অনেক জোরে জোরে বাতাস হচ্ছিল। আমি ভাবছি ব্যাপার কি, আকাশ তো পরিষ্কার ছিল, হঠাৎ মেঘ কোথা থেকে আসলো আর এত বাতাস? রাস্তায় কেউ ছিল না, একদম ফাঁকা। তারপর আমার কাছে একটা স্মার্টফোন ছিল, সেটা নষ্ট হওয়ার ভয়ে আমি গোরস্থানের সীমানা দেয়া ওয়ালের সাথে ঘেঁষে দাঁড়ালাম, যেন মোবাইলটা কিছু না হয়, আমি যেন পানিতে না ভিজি। এই ভেবে দাঁড়িয়ে আছি। 2 মিনিট পর গোরস্থানের ভেতর থেকে অনেক ধরনের শব্দ আসলো আমার কানে। গোরস্থানের ভেতরে যে বাঁশ আছে সেই সব বাঁশ মটমট কটকট করছে, শেয়াল ডাকছে। আমি ছোটবেলা থেকে অনেক সাহসী, তাই আমার ভয় লাগছিল না। আমি ওদিকে পাত্তা দিচ্ছি না। আমার সামনে একটি আম বাগান আছে, যেটা গোরস্থানের একটি অংশ, মাঝখান দিয়ে রাস্তা, তার পাশে গোরস্থান। ঝড়ের বাতাসে গাছ থেকে আম পড়ছে, তাই দেখে আমি ভাবলাম যাই কয়েকটা আম কুড়িয়ে নিয়ে আসি। আমার কাছে একটি ব্যাগ ছিল, আমি দৌড়ে আম কুড়াতে লাগলাম আর ব্যাগের ভেতরে ভরতে লাগলাম। তারপর হঠাৎ দেখি গোরস্থানের ভেতর দিয়ে একটি মানুষ ছাতা নিয়ে গেটের দিকে আসছে। আমি এই দেখে ভাবলাম, যাক, একটা মানুষ পাওয়া গেল। আমি দৌড়ে সাইকেলটা নিয়ে ওই মানুষটার দিকে ছুটলাম। আমি বললাম, আঙ্কেল একটু দাঁড়ান। আঙ্কেল আমার দিকে তাকাচ্ছেই না। আমি ওনার ছাতার নিচে আসলাম। ওনার মুখটা আমি ঠিক মতো দেখতে পাইনি, অনেক অন্ধকার ছিল। ওনার চুল অনেক বড়, কালো জুব্বা টাইপের কিছু একটা পরেছিলেন তিনি। আমি বলছি, আঙ্কেল আপনার বাসা কোথায় আর কতদূর যাচ্ছেন? তো লোকটি কোনো কথা বলছে না। তো আমিও কথা বললাম না, না বলে লোকটার সাথে হাঁটা ধরলাম। কিছুক্ষণ পরে আমার চোখ লোকটার পায়ের দিকে গেল। আমি রীতিমতো ভয় পেয়ে গেলাম। পাগুলো ঠিক মানুষের পায়ের মতো না। 2টো পায়ের অবস্থায় বুঝতে পারলাম দেখে যেটা মানুষের মতো না। আমি মনে মনে আয়াতুল কুরসি পড়লাম, বুকে ফু দিলাম আর ভাবলাম ও কি বুঝতে পেরেছে আমি ওর পা দেখে ফেলেছি। কিছুক্ষণ পর মাঠের মধ্যে একটা রাস্তা আছে, অবয়বটা মাঠের মধ্যে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। কোনো কথা না বলেই আমিও হাঁটা ধরলাম। তার কিছুক্ষণ পর ও যখন মাঠের মধ্যে চলে গেল, তখন পেছনের দিকে, মানে আমার দিকে মুখ ঘোরালো। আমি ওর মুখ দেখার জন্য প্রস্তুত ছিলাম না। আমি দেখে রীতিমতো ঘাবড়ে গেছি। ওর মুখটা ঠিক কেমন যেন একটা প্রাণীর মতো, চোখ দুটো লাল মনে হচ্ছে। আমাকে দেখে ওর মুখে একটা হাসি ফুটেছে। তারপর আমি ওর দিকে লক্ষ্য করলাম, ওর শরীর পরিবর্তিত হচ্ছে, আস্তে আস্তে পা থেকে মাথা পর্যন্ত একটা প্রাণীর আকার নিচ্ছে। ও হাসছে এবং লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে। আমি ভয় পেলেও তখনও আয়াতুল কুরসি পাঠ করতে লাগলাম জোরে জোরে। তখনও রাস্তা পরিবর্তন করে ও অন্যদিকে চলে গেল। আমি তখন সাইকেলের উপরে উঠে গায়ে যত শক্তি আছে তত শক্তি দিয়ে সাইকেলটি প্যাডেল করতে লাগলাম।
টানতে টানতে 3 রাস্তার মোড়ে পৌঁছালাম। তখন বৃষ্টি ঝড় একদম কমে গেল। আমি তারপরে টান দিতে লাগলাম। আমি মনে করছি যে আর কিছু ঘটবে না, তাই ভেবে সাইকেল চালাতেই লাগলাম। আর আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি সে রাস্তার পাশে একটি তাল গাছ আছে। তো আমি যখন খুব জোরে সাইকেল চালিয়ে যাচ্ছি তখন তাল গাছটা হঠাৎ পড়ে গেল রাস্তার উপরে। মনে হচ্ছে কেউ ঠেলা মেরে তাল গাছটাকে ফেলে দিল। আমি তাল গাছের ওপর দিয়ে সাইকেলটাকে উঁচু করে তুলে নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ দেখি তাল গাছটি আবার আগের মতো সোজা হয়ে যাচ্ছে। আমি এটা দেখে অবাকও হয়েছি, ভয়ও পেয়েছি। তখন আমি এটা দেখে তাড়াতাড়ি করে সাইকেল টান দিয়ে চলে যাচ্ছি এবং আমার সাইকেলের চেন পড়ে যায় ওই মুহূর্তে। আমি তাড়াতাড়ি করে সাইকেলের চেনটা ঠিক করি। ঠিক করার পর আমি যখন সাইকেলটি সামনের দিকে এগিয়ে নিতে গেছি হঠাৎ একটা মহিলা চলে আসে। তখন মহিলাটি আমার দিকে তাকালো। মুখটা দেখে আমি তো অনেক ভয় পেয়ে গেছি। ওর মুখটাও একটা প্রাণীর মতো। আমি আয়াতুল কুরসি পড়ছি। একটা জিনিস লক্ষ্য করছি, সে আমাকে দেখে কেমন যেন একটা হাসি দিচ্ছে এবং সে বলছে আজকে সে আমাকে মেরে ফেলবে। এই কথা শুনে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি আর ওই মহিলা অবয়বটি আমার দিকে আসতে থাকে। আমি ভাবছি আজকে মরণ নিশ্চিত। রাস্তার পাশে একটি পুকুর আছে। পুকুর থেকে হঠাৎ দেখি হাতির সুরের মতো বড় বড় সুর ওই মহিলার অবয়বটিকে পেঁচিয়ে পানির মধ্যে নিয়ে গেল। তখন এটা দেখে আমি অনেক ভয় পেয়ে সেন্সলেস হয়ে যাই। হঠাৎ পেছন থেকে একটা হুজুর আমাকে ডাকছে। আমি পেছনে তাকিয়ে দেখলাম চেহারা অনেক সুন্দর, মুখে দাড়ি, মাথায় টুপি, হাতে তসবি। উনি বলছেন, বাবা কি করছো, তুমি এখানে কেন? আমি হুজুরকে দেখে একটু শান্তি অনুভব করছি। যাক, একজনকে পাওয়া গেল। আমি ওনাকে আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা বললাম। এই ঘটনা শুনে উনি বললেন, বাবা কিছু জিন থাকে শুধু ভয় দেখায় আর ক্ষতির চেষ্টা করে। যেহেতু ওরাও আল্লাহর সৃষ্টি, তাই ভয় করো না, আল্লাহর নাম নিয়ে চলতে থাকবা, তাহলে তারা কিছু করতে পারবে না। এই বলে বলল, চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। ওনার সাথে গল্প করতে করতে আমি আমার বাসার কাছে চলে আসি। তারপর তিনি আমাকে বললেন, এবার তুমি যাও, আর ভয় নেই। আমি বললাম, ঠিক আছে আঙ্কেল। সামনে একটু এগোলাম। মনে পড়লো লোকটার বাড়ি কোথায় জিজ্ঞেস করা হলো না, তাই পেছনে ঘুরে তাকিয়েছি। অবাক হয়ে গেছি, দেখলাম আমার পেছনে কেউ নেই, একদম ফাঁকা রাস্তা। আমি তাড়াতাড়ি বাড়ি আসলাম। অবাক করা বিষয় হলো এত ঝড় বৃষ্টি হলো, আমার বাড়ির সামনে কোনো পানি নেই। মনে হচ্ছে ঝড় তো দূরের কথা, পানিও হয়নি। তারপরে আমি ঘরে ঢুকলাম, দেখলাম আম্মু টিভি দেখছে, আব্বু শুয়ে আছে। আর একটা অবাক করা বিষয়, আমার গায়ে কোনো পানি নেই। আমি আম কুড়ালাম, সে আমও নেই। আম্মাকে কিছু না বলেই খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। ফজরের নামাজের পর আমি হুজুরকে সব খুলে বললাম। হুজুর আমাকে বলল, যে অবয়বটা তোমার ক্ষতি করতে চেয়েছে সেটা খারাপ জিন, আর যে তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেছে সে একটা ভালো জিন। তুমি ভয় পেতে পারো, তাই তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেছে। এই ছিল আমার ঘটনা। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। আমার কাছে আরো ভয়ঙ্কর ঘটনা আছে, সেগুলো আমি পরে পাঠাবো ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। লিখুন কুষ্টিয়া। আমরা আর একটা ঘটনা শোনাম আপনাদেরকে, জানাবেন কেমন লেগেছে আপনাদের। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি পরবর্তী ঘটনাটি আপনাদের ভালো লাগবে। ঘটনাটি দুর্গাপূজার মাস 2 আগে ঘটেছে, কিন্তু ঘটনার সূত্রপাত 2020 করোনার সময় থেকে। ঢাকার একটি স্বনামধন্য স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিব বিধায় পড়ালেখা নিয়ে মগ্ন ছিলাম। পরীক্ষার ঠিক যতটুকু দুশ্চিন্তা মাথায়, তার চেয়ে বড় চিন্তা ছিল সামনে দুর্গাপূজাকে ঘিরে। যাকে আমি আমার রুমে একাই ঘুমাতাম। আমার বাসার বর্ণনাটা একটু দেই। আমার বাসায় 2টো বেড, একটি ওয়াশরুম আর রান্নাঘর, ডাইনিং একসাথে অ্যাটাচ করা। 3 জনের জন্য পারফেক্ট বাসা। বাসাটার 6 তলার উপরে ছাদ, আমরা থাকি 5 তলায়। আমার রুমে একদম সিলিং ছুঁই ছুঁই পজিশনে 6-7টা পজিশনে খুব সরু মাপের জানালা রয়েছে, যা ন্যূনতম ভেন্টিলেশনেই কেবল ব্যবহৃত হতো। জানালা খুললেও এতই কম জায়গা হয় যে 2টো হাত একসাথে পাশাপাশি করে বের হওয়া যায় না। 2টো ফ্যামিলি বাদে সবগুলোই ছিল ব্যাচেলার বাসা। বিল্ডিং প্রতিদিন ঝাড় মোছার জন্য লোক থাকে। ভাবছেন এত খুঁটিনাটি ইনফরমেশন কেন দিচ্ছি? সবুর করুন, সব বুঝবেন। তবে প্রতিটি জিনিস দয়া করে মনে রাখবেন। 2020 ঘটনা 1। পুরো বাংলাদেশ করোনার ছোবলে। ব্যাচেলারের প্রাধান্য হওয়ায় পুরো বিল্ডিং খালি ছিল, শুধু আমরাই ছিলাম। উল্লেখ্য, আরেকটা পরিবারও বাড়ি চলে গিয়েছিল। 7 তলা বিশিষ্ট ভবনে শুধু আমাদের পরিবার একা। বরাবরের মতো আমার রাতে পড়ার অভ্যাস। আমি রাতে পড়ছিলাম। আমার রুমে 3টা পার্টিশন জানালা খোলা, বাকি সব বন্ধ।
হঠাৎ বাসার বাইরে 5 তলায় ঝাড়ু দেওয়ার শব্দটা শুনলে কেমন যেন মনে হচ্ছিল কেউ ইচ্ছে করে আমাকে শোনাতে ঝাড়ু দিচ্ছে। কিন্তু এত রাতের বেলা ঝাড়ু দেবে কে? আমি মনের ভুল ভেবে সময় দেখলাম ঘড়িতে এবং দেখলাম 3:30। একটু ঝাড়ু দেওয়া বন্ধ হলো। আমি মনের ভুল ভেবে ঘুমিয়ে পড়লাম আলো নেভিয়ে। পরদিন আবারও সেই শুনিয়ে ঝাড়ু দেয়া। আমি আজ একটু ভয় পেলাম, জানালা দিয়ে উকি দেব সাহস হলো না। ঘুমাবো লাইট অফ করে। অ্যালার্মের জন্য মোবাইল হাতে নিয়ে দেখি রাত 3:30। এই 3:30 যেন পিছু ছাড়ছে না। পরদিন আবারও একই ঘটনা। এবার সাহস করে জানালায় হালকা উকি মারতেই কেমন যেন একজনের সিঁড়ি বেয়ে নেমে যাওয়ার অস্তিত্ব টের পেলাম। ভয়ার্ত চোখে বন্ধুকে ফোন দিতে যাব, দেখি সময়টা আবারও 3:30। আমি আতঙ্কে ফোন রেখে ঘুমিয়ে পড়েছি। ঘটনা 2। তখন বিল্ডিং এ সব মানুষ ফিরেছে। আমিও ঘটনাটি ভুলে গেছি। কি ভাবছেন সবকিছু সলভ হয়ে গেছে? না, এখনো শুরুই হয়নি। আমার কানে হেডফোন লাগিয়ে গান শুনে পড়ার অভ্যাসটা আমার আছে, তবে আমি ক্লাসিক্যাল গানের চাইতে হিপ হপ, হিন্দি রাফ টাফ গানই বেশি শুনি। ঠিক তখনই এক রাতে কানে হেডফোন লাগিয়ে গান শুনছি, অ্যাসাইনমেন্ট করছি, কিন্তু হঠাৎ নুপুরের আওয়াজ। আমি ভাবলাম হিপ হপে নুপুর আসলো কোথা থেকে? আওয়াজটা তীব্র হতে থাকলে আমি এক পর্যায়ে হেডফোন কান থেকে খুলে ফেলি। শুনতে পাই নুপুর পরে কেউ হাঁটছে আমারই রুমের বাইরে। কেউ যেন ফ্লোরের এপাশ থেকে ওপাশে পায়চারি করছে। আমি ভয় পেয়ে মোবাইলের গান বন্ধ করে মোবাইলের সময়টা দেখি 3:30। ভয় যেন আমার শরীরের রক্ত প্রবাহ দ্রুত করতে থাকে। গলা শুকিয়ে আসে। তারপর ইষ্ট দেবতার নাম নিয়ে ঘুমিয়ে গেলাম। এভাবে কয়েক রাত একই ঘটনা ঘটল, সময় একই, অভিশপ্ত 3:30। ঘটনা 3। আমি প্রচন্ড ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম, তাই রাতে জলদি ঘুমোতে চাইলেও পারতাম না। এমনই এক রাতে ঘুমানোর চেষ্টা করছি, ঠিক তখনই শুনতে পাই আমার রুমের বাইরে কেউ যেন বাঁশি বাজাচ্ছে। এমন সুর শোনাও বিরক্তিকর, কেমন যেন শ্বাসরুদ্ধকর ভয়াল সেই সুর। তার তীব্রতা এতই করুণ যে সেই সুর আমার হৃৎপিণ্ডকে ছিঁড়ে খাচ্ছে। মজার ব্যাপার হলো আমার দুর্ভাগ্য বিজড়িত কানই শুধু সেই সুর শুনতে পাচ্ছে, আর কেউ না। আমি একটা সময় ভয় কাটাতে মোবাইলে হেডফোন লাগিয়ে মিউজিক মিডিয়াতে ঢুকে চোখ পড়ল ঘড়ির কাঁটায়, রাত 3:30। ঘটনা 4। আমি ডিপ্রেশনের চরম মাত্রায় গিয়ে প্রায় ঘুমহারা। 2020 সাল, সামনে এসএসসি পরীক্ষা। ভয়ে ভয়ে বাবা মার সাথে ব্যাপারটা শেয়ার করলাম। মা রীতিমতো হেসে মনের ভুল বলে উড়িয়ে দিল। উপায় না পেয়ে রাতে জানালা বন্ধ রেখে ঘুমানোর সিদ্ধান্ত নিলাম। সেই মোতাবেক জানালা বন্ধ রেখে ঘুমালাম। এমনই এক রাতে চোখ আমার তন্দ্রাচ্ছন্ন, জানালা বন্ধ। হঠাৎ হৃৎপিণ্ডটা চিরে এক আর্তনাদ বেরোতে চাইল। আমি শুনলাম জানালার ওপাশ থেকে কেউ অত্যন্ত রাগান্বিত হয়ে আমার জানালায় বাড়ি দিচ্ছে, সাথে প্রখর নখের আওয়াজ। টিনের জানালা হওয়ায় খুব স্পষ্ট বোঝা যাচ্ছে যে বাইরে কারো উপস্থিতি। অতি প্রাকৃতিক কিছু আমার জানালা বন্ধ করাটাকে মোটেও পছন্দ করেনি, তাই আবার গগন বিদারী প্রচন্ড ক্ষোভ যেন জানালার উপরেই মেটাচ্ছে। এখানে সবচাইতে বড় বিষয় কি জানেন? মোটামুটি 7 ফুটের কাছাকাছি না পৌঁছলে সেই জানালায় আঁচড় কাটা তো দূরের কথা, ছোঁয়াটাও আকাশ কুসুম ভাবনা। আমি প্রচন্ড ভয়ে ফ্ল্যাশ লাইট চেপে লাইটের সুইচ খুঁজতে মোবাইলে হাত দিয়ে দেখি, হেকি রাত 3:30। অনেক কষ্টে ইষ্ট দেবতার নাম স্মরণ করে নিজেকে শান্ত করলাম। ঘটনা 5। প্রতিদিন রাতে জানালা বন্ধ করে ঘুমোলে শরীর হাঁসফাঁস লাগে, তাই বাবা নিতান্ত ধমক দিয়ে জানালা খুলে ঘুমানোর আদেশ দেন। যেই কথা সেই কাজ। আমি জানালা বন্ধ করে শুলাম ঠিকই, কিন্তু বাবা এসে জানালা চেয়ারে দাঁড়িয়ে খুলে দিলেন। আমি তখন গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎই জানালার মধ্যে কিছু একটা বাড়ি খাওয়ার শব্দে আমি লাফিয়ে উঠি। কিছুক্ষণ পর আমি আমার মাথা ঘাড়ে আষ্টে পৃষ্ঠে কিছু ছোঁয়া পেতে থাকি। তারপর হঠাৎ ফ্যানে কোনো কিছুর আটকে পড়ার বিকট শব্দ। লাফিয়ে উঠে দৌড়ে বাবাকে ডাকতে যাব, মোবাইলের আলো জ্বালালে চোখ পড়ে ঘড়িতে, একই 3:30। বাবাকে চিৎকার করে ঘুম থেকে জাগাই, আর্তনাদে বলতে থাকি, আমাকে বাঁচাও। তিনি আমার সাথে আমার রুমে এসে লাইট জ্বালিয়ে আটকে ওঠেন। সাথে আমিও দেখতে পাই একটি বাদুড় মরে পড়ে আছে বিছানায়। কেন বলেছিলাম শুরুতে এই জানালায় মানুষের হাত পাশাপাশি বেরোয় না, তাহলে এত বড় বাদুড় ঢুকলো কি করে? বাবা বাদুড়টিকে বাইরে ফেলে আসলেন। মাকে বলে আমার রুমে পুজোর ধূপ প্রতিদিন দেওয়ার ব্যবস্থা করলেন। কিছুদিনের স্বস্তিও পেলাম। কি
ভাবছেন? আমিও এমনটাই ভেবেছিলাম যে হয়তো এখানেই শেষ, কিন্তু না, ভয়ানক টুইস্ট অপেক্ষা করছিল আমার জন্য। ঘটনা 6। আমার মামার বাড়ি খালের অপর পাশে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। হঠাৎ বিদ্যুৎ চমকিয়ে ঝলকানিতে দেখা একগাদা বাদুড় উড়ে উড়ে আমার পায়ের কাছে এসে পড়ছে মৃত অবস্থায়। পালাতে এক পা এগুতে কিছু একটা লেগে পড়ে গেলাম। নিজেকে সামলে উঠে দেখি পাশে এক অদৃশ্য অবয়ব ঝাড়ু দিচ্ছে। তৎক্ষণাৎ মনে হলো এত রাতে মাটি ঝাড়ু দিচ্ছে কে? মুহূর্তের মধ্যেই যেন ঘুটঘুটে অন্ধকার আমাকে গিলে খেতে চাইল। প্রাণপণে ছুটতে চাইছি, কিন্তু কোনো এক অশুভ শক্তি যেন আমাকে জাপটে ধরেছে। হঠাৎই আমার পেছন থেকে ভেসে উঠল সেই ভয়ঙ্কর লোমহর্ষক বাঁশির মৃত্যুসুর, যা মুহূর্তের মধ্যে আমার চিত্ত চিরে খাচ্ছিল। পেছন ফিরতেই দেখি সেই বাঁশির সুরে কে যেন নাচছে, পায়ে নুপুর পড়ে। ক্রমশ আমার সাথে ঘটা ভাঙা ভাঙা ঘটনাগুলো যেন এক মুহূর্তে সাজানো সিনেমার মতো ঘটতে থাকলো। না, অনেকক্ষণ পর পায়ে দৌড়ানোর একটু শক্তি জন্মেছে বোধ হয়। হে ঈশ্বর, রক্ষা করো আমায় বলে প্রাণপণে ছুটতে লাগলাম। কতটুকু ছুটেছি, কোন দিকে ছুটেছি জানি না, শুধু এটুকু জানি নিজের সর্বোচ্চটা দিয়ে যমদূতের নৃশংস হাত থেকে নিজের রক্ষার্থে ছুটেছি। অনেক ছুটে ক্লান্ত আমি দাঁড়িয়ে পড়লাম। কি ভাবছেন এ যাত্রায় বেঁচে গেছি? আপনাকে ভুল প্রমাণ করে দিতেই হয়তো সেই সময়ে বিশাল এক নারী ছায়ামূর্তি আমার সামনে প্রকট হলো। কি ভীষণ তার চাহনি, কি বিশ্রী তার চেহারা! তার হাসিতে লুকিয়েছিল নির্মম মৃত্যুর এক করুণ নিমন্ত্রণ। তার চোখ যেন কালবৈশাখীর তাণ্ডবে উঠছিল। হঠাৎই নারী মূর্তিটি আমার পানে দৌড় দিল। আমিও প্রাণপণে জীবন বাঁচাতে দৌড় দেই। নিজেকে বোঝাতে কেন যেন হাতে থাকা ঘড়িটির দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে লুটিয়ে পড়ি। 3:30। হাঁস ফাঁস করে লাফিয়ে উঠে ঘুম ভাঙে আমার। কি এক ভয়ঙ্কর স্বপ্ন! গলা শুকিয়ে কাঠ, কাঁপা কাঁপা হাতে মোবাইল নিলাম। টর্চ জ্বেলে জল খাবো, মোবাইলটা চাপতেই দেখি তখন 3:30। আমার সাথে হয়ে যাওয়া এসবের কোনো সদুত্তর আমার কাছে নেই। জানার খুব আগ্রহ। স্বপ্নের শেষাংশে নারী মূর্তিটির কোনো অবস্থান আমার রুমে এখনো অবধি টের পাইনি। তবে কি তার উপস্থিতি আমার এ যাবৎকালের সর্বোচ্চ অভিশাপ হয়ে আসবে? আমার ঘটনার সঠিক সলিউশন কারো কাছে থাকলে আমাকে জানাবেন। আমিও বাঁচতে চাই, আরো অনেকগুলো বছর বাঁচতে চাই। জানি না এই স্বাদ মিটবে কিনা জীবনে। আমার জন্য আশীর্বাদ করবেন, এই বলে এক রোমহর্ষক বর্ণনা শেষ করলো কৌশিক। আমি যেন তার চোখ মুখে এক ভয়ের কালো ছাপ দেখতে পাচ্ছিলাম। আপনার শুভাকাঙ্ক্ষী কৌশিকের পক্ষ থেকে তন্ময় পাল। থ্যাংক ইউ ভেরি মাচ। অসম্ভব সুন্দর একটা ঘটনা। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। যারা ভালো লেগেছে জানাবেন অবশ্যই, এবং আমি বলবো তন্ময় পালকে আরো বেশি ঘটনা লিখতে। আপনি চমৎকার ভাবে গুছিয়ে লিখতে পারেন।